বউ সাজিয়ে রাখার জিনিস না, বুক করার জিনিস। একটা ছেলে বিয়ে করে কেন? অবশ্যই ফিজিক্যাল সম্পর্কের জন্য। আমিও তার ব্যতিক্রমে যাব না। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে বন্ধুমহলের কথাটা বলে শাহরিয়ার আদনান শেখ তার সামনে বসে থাকা তার বন্ধুমহলের সদস্য সেজান মুহিত জবাব দেয়, নারী হলো কোমলমতি শিশুদের নাই। যত্নে আর আদরে রাখলে তোকে দেবতার মতো মাথায় তুলে রাখবে। বুক করা খুব বিশ্রী শোনায় বাক্যটা। শাহজাহানের কথায় বাকিরাও হেসে মজা নেয়। তাদের মাঝে নির্মাণ জবাব দেয়, আরে ভদ্র ছেলে, এত ভদ্র হয়ে কি করবি সোনা? আদনান যা বলেছে সেটা শোন। তোর বউকে কি তুই সাজিয়ে সাজিয়ে দেখবি নাকি শালা? মুহূর্তে হাসি ঠাট্টায় মেতে উঠে তিনজন যুবক এবং দুইজন যুবতী। তাদের বন্ধুমহলের সদস্য সংখ্যা 5। এর মধ্যে সেজান কিছুটা নম্রভদ্র ছেলে হলেও বাকিরা সম্পূর্ণ উল্টো। মেয়েবাজি করা, নেশা করা, র্যাগ দেওয়া, ইভটিজিং তো আছেই বটে। সেই সাথে মাসে মাসে প্রেমিকা চেঞ্জ করা তো তাদের কাজ। আদনান হাতের সিগারেটটা মাঠে বিস্তৃত সবুজ ঘাসের উপর ছুঁড়ে ফেলে। সিলভার রঙের ঘড়িতে সময় দেখে বাকিরা কথা বলছে একটা টপিক নিয়ে। আদনান সবার উদ্দেশ্যে বলে, আমি গেলাম এখন। আদনানের কথায় নিষাদ বলে ওঠে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? তারা দেখি আদনান জবাব দেয়, কাজ আছে। তখন নির্মাণ জবাব দেয়, নতুন ফাঁকি পেয়েছিস নাকি? আদনান হেলমেট পরতে পরতে বাইক স্টার্ট দেয়। নির্মাণের কথা কানে নেয়নি সে। ভার্সিটির গেট পেরিয়ে নিজ গন্তব্যে রওনা হয় সে। মাঘের শেষের দিক, ফাল্গুনের দরিয়ায় তপ্ত দুপুরে অবসন্ন দেহ এবং উদাসীন মন নিয়ে কলেজ গেটের বাইরে পা রাখে একজন অষ্টাদশী রমণী। এখন চুপচাপ ধুলাবালিতে পরিপূর্ণ। রাতে মৃদু শীতল পড়লেও শীতের দিনের বেলায় তার ব্যতিক্রম। চারিদিকে তপ্ত রোদে খা খা করে ওঠে। সেই সাথে ধুলাবালি তো আছেই বটে। এই সময়টা তার ভীষণ অপছন্দ। সে অপেক্ষায় কবে তার প্রিয় বসন্ত আসবে। ফাল্গুন মাসে প্রকৃতি যেভাবে রূপ বদলে রম্য হয়ে ওঠে, একেবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। বসন্তের প্রকৃতি স্নিগ্ধ পবিত্রতায় মোহনীয় আবেশে পরিপূর্ণ থাকে। কেননা বসন্তর আগমনে ধরাতলে ফুল ফোটে, পাখি গান গায়, বাতাসে আমের মুকুলের গন্ধ চারিদিকে ম ম করে ওঠে। নবপল্লবে সুবসিত হয় বৃক্ষ রাজি। প্রকৃতি যেন ফাল্গুনের প্রেমে পড়ে বারবার। কি যে এক সুপ্ত অনুভূতি! শুভ্র রঙের কলেজ ড্রেসটাও কেমন ধূসর রং ধারণ করেছে। উদাসীন মন কিন্তু একটা গাড়িও পাচ্ছে না দেখে মহা বিরক্তি চোখে মুখে এসে বর করে। ছুটির সময় সবসময় এরকম হয়। সব স্টুডেন্টের উপসে পড়া ভিড় গাড়ির জন্য একে একে যে যেভাবে পারে গাড়িতে উঠে চলে যায়। মাঝে মাঝে তাড়াতাড়ি গাড়ি পায়, মাঝে মধ্যে অনেক দেরিও হয়। অন্যদিকে পেছন থেকে দৌড়ে আসছে আরেকজন রমণী, হাতে দুটো মোটোসাটো বই, খুব সম্ভবত জীবন বিজ্ঞান এবং রসায়ন বই। পরিশান্ত শুষ্ক গোলাপি রাঙা না ঠোঁট উষ্ঠ নাড়িয়ে মেয়েটা ডাক দেয়, ইলমা, এই ইলমা। নিজের নামের উচ্চারণ শুনে গাঁড় গুড়িয়ে তাকায় ইলমা। চোখে মুখে থাকা বিরক্তি লুকিয়ে ফেলার বৃথা চেষ্টা করে সে, কিন্তু লুকাতে অক্ষম হয়। তখন হাঁপাতে হাঁপাতে ইলমার পাশে এসে দাঁড়ায় প্রীতিকে দেখে ইলমা অনাবিষ্ট ভঙ্গিতে বলে, একটাও খালি গাড়ি পাচ্ছি না, কি যে একটা ঝামেলায় আছি। ইলমার কথায় প্রীতি রসিকতার স্বরে জবাব দেয়, তোর বাইকে বল বাইক নিয়ে আসতে, তাহলেই তো অপেক্ষা করতে হয় না। সাথে সাথে দুম করে কিল পড়ে প্রীতির পিঠে। ইলমা চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, কতবার বলেছি অসভ্যর কথা মুখে এনে মুখটা নষ্ট করবি না। কোনো ভালো মেয়ে তার বাইকের পেছনে বস তো দূরে থাক, ওর মুখটাও দেখতে চাইবে না। কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেয় ইলমা। ইলমার বিরক্তি দেখে প্রীতি মলিন হাসে। সেই মলিন হাসি ইলমার চোখ এড়ায়নি। দুজনের চোখে মুখে নিষ্ক্রিয় জমেছে। ইলমা একটা খালি অটো দেখতে থামায়। দুজনে পাশাপাশি বসে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে তেমন আলোচনা না হলেও টুকটাক কথা হয়েছে। প্রীতির বাসা কলেজ থেকে খানিক দূরে, ইলমা বাসার কাছাকাছিতে। সেজন্য প্রীতির আগে তাকেই অটো থেকে নামতে হয়। ভাড়া মিটিয়ে তন্ত্রফায়ে হাঁটা ধরে ইলমা। মেন রাস্তা থেকে আরেকটা সরু পিচঢালা রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করতে হয়। 4 তলা বিশিষ্ট রঙিন দালান দাঁড়িয়ে আছে বাড়ির প্রবেশদ্বারে সরু রাস্তার শেষে। সেই 4 তলা বিশিষ্ট দালানটি ইলমাদের। তার বাবা এবং জেঠু সম্মিলিতভাবে বাড়িটি তৈরি করেছে।
যৌথ পরিবার, তাদের জমি জমা, ব্যবসা একই সব সাথে এখনও ইলমা নিচতলা প্রবেশ করে। উপরের বাকি 3 তলা ভাড়া দেওয়া হয়েছে। 3 তলায় তাদের পুরো পরিবার থাকে। ইলমাকে দেখে তার দাদি ফরিদা পারভিন আওয়াজ তুলে বলেন, জেরা তাড়াতাড়ি গোসল দিয়া আয়, তোর পছন্দের খাওন বানাইছি আজকে। তৃপ্তি, হেই কোন সময় আইয়া পড়ছে, তোর এত দেরি হইল কেরে? ইলমা খানিক বিরক্তি নিয়ে জবাব দেয়, দাদি জেরা কি? জেহেরা বলতে পারো না? নাইলে ইলমা ডাকবা। তাড়াতাড়ি আয় তো যারা, এত কথা কইস না। ইলমা হতাশ ভঙ্গিতে নিজের কক্ষে প্রবেশ করে। কাঁধের ব্যাগ এবং হাতের বই দুটো টেবিলের উপর রেখে চেঞ্জ করে গোসল করতে চলে যায়। ভেজা চুলগুলো গামছা দিয়ে পিছিয়ে খাটের এক পাশে বসে। রুমের দিকে চোখ বোলাতেই একরাশ বিরক্তি এসে ভিড় করে। কি অগোছালো হয়ে আছে তার রুমটা, কেউ একটু গুছিয়েও রাখে না। ভাবনা প্রকাশ করার আগে পেটের খুঁতো অনুভব হয়। তড়িঘড়ি লিভিং রুমটায় আসে। তার দাদি ফরিদা খাবার রেডি করে বসে আছে তার জন্য। ইলমা মলিন হাসি দিয়ে চেয়ার টেনে পা উঠিয়ে বসে। খাবার শেষে করতে ফরিদা পারভিন পায়েসের বাটিতে এগিয়ে দেয়। পায়েস দেখে সব বিরক্তি যেন নিমিষেই উদক। ইলমা বেশ তৃপ্তি সহকারে পায়েস খাচ্ছে। ফরিদা পারভিন মুগ্ধ হয়ে তার খাওয়া দেখছে। খাওয়া শেষ পর্যায়ে আসতে ফরিদা পারভিন বলেন, হ্যাঁ রে জেরা, কিরম হয়েছে পায়েস? দাদি, অনেক মজা হয়েছে। ফরিদা পারভিন চিন্তিত ভঙ্গিতে বলেন, আদনানটা এখনো আইলো না? সারাদিন বাইরে বাইরে কি খায় কে জানি। সাথে সাথে ইলমান মুখশ্রীর রং পরিবর্তন হয়। ফরিদা পারভিন এটো প্লেট নিয়ে কিচেনে যায়। ইলমা অলস ভঙ্গিতে উঠে দাঁড়াতে আগমন ঘটক পরিবারের কুপুত্র শাহরিয়ার আদনান শেখের হাতের ছাবির গোছা ঘুরাতে ঘুরাতে এগোচ্ছে সে। আদনানকে আসতে দেখে বিরক্ত হয়ে ইলমা, এই লোক যেদিকে যাবে সব মুখে করে তুলবে। ইলমাকে দেখে চোখ মুখের ভাব পরিবর্তন করে আদনান। ক্লান্ত মুখশ্রীতে এক চিলতে হাসির আগমন ঘটে। ইলমা আদনানের হাসির দিকে তাকিয়ে মুখ বাঁকায়। আদনানের দৃষ্টিতে আসে সেই মুখ বাঁকানো। হাত উঁচিয়ে বলে, এই মেলিসার বাচ্চা, আর একবার মুখ বাঁকা করলে কষ্টে লাগিয়ে দেব। সবার থেকে নিজের নামের এমন বিকৃতি। ইলমান ধৈর্য ভাত ভেঙে যায়। তেজি স্বরে জবাব দেয়, ওটা মেলিসা না, মেলিসা। তোর নামটা তোর মতোই কঠিন। মুখ ফসকে কথাটা বলে আদনান। ইলমা আর একটু চিবিয়ে চিবিয়ে বলে, আজকে কোন দুনিয়া উদ্ধার করে এসেছো শুনি? নিশ্চয় ভার্সিটিতে কোনো মেয়েকে র্যাক দিয়েছ, নাকি রাস্তায় কাকি প্রিজিং করেছ? ইলমার কথায় আদনানের মুখভঙ্গির পরিবর্তন আসে। বাইকের হেলমেট নিয়ে সামনে এগোয়। কোনো প্রতিক্রিয়া দেখে বলে, লজ্জাও করে না। সাথে সাথে তেড়ে আসা আদনান। হাতে খানিকটা ভয় পায় ইলমা, কিন্তু নিজের ভয় প্রকাশ করে না। আদনানও তার গায়ে হাত তুলতে গিয়েও তোলে না। বাজখায় কণ্ঠে শুধায়, মিলিচার বাচ্চা, আজে বাজে কথা বললে খবর আছে বলে দিলাম। তখন যে সেখানে উপস্থিত হয় তৃপ্তি। রাগী জাজালো কণ্ঠে শুধায়, ইলমা আজে বাজে কিছুই বলেনি। তুমি তো পাড়ার বখাটে ছেলে, এটা সবাই জানে। মেয়েদের ইপটিজিং করা, র্যাক করা তোমার নিত্য দিনের কাজ। বাপের নাম বেছে পাতির নেতা সাজা। তোমারও বোন আছে, ভুলে গেছো? কথাটা শেষ হতে না হতে আদনান হাতে থাকা সাবির গোছা তৃপ্তির দিকে ছুঁড়ে মারে। তৃপ্তি ইলমা পাশাপাশি দাঁড়িয়েছিল। তিতাসের রাগ দেখে দ্রুত সরে গেলে ছুঁড়ে মারা সাবির গোছা গিয়ে ইলমার কপালে গেছে। সাথে সাথে ইলমার দুহাত চলে যায় কপালে। আদনান এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে ইলমার পানে। তার মাঝে রকমের পরিবর্তন নেই। তৃপ্তি ইলমার সাথে সরাতে দেখে কপাল লাল হয়ে গেছে। তখন চিৎকার করে সবাইকে ডাকে তৃপ্তি। ছুটে আসে ফরিদা পারভিন এবং মধ্যবয়স্ক দুজন মহিলা। আদনানকে দেখে বিরক্ত হয় দুজন মহিলা। তখন ইলমা রাগে ক্ষোভে জবাব দেয়, দিন দুপুরে মাতাল হয়ে এসেছে তোমাদের বাড়ির গুণধর পুত্র, দেখো আমার কপালে ছাবির গোছা ছুঁড়ে মেরেছে। তখন আদনান চেঁচিয়ে বলে, এই মেলিচার বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। ওকে আর তৃপ্তিকে মুখ বন্ধ রাখতে বলবে। এসব ফ্যানে আমি বিরক্ত হই। দম নিয়ে, মেলিসা, তোর ধারণাও নেই তোর সাথে আমি ঠিক কি করতে পারি। মুড নষ্ট। তখন আদনানের আম্মু ঈশিতা জবাব দেয়, আওয়াজ নিচে করো বেয়াদব ছেলে। লজ্জাও করে না, বাইরে মাস্তানি কর, ঘরেও শুরু করে। আজকে তোমার বাবা আসুক, এসবের একটা হেস্তনেস্ত করেই ছাড়। এত টাকা পয়সা খরচ করেছি বেয়াদব, অসভ্য,
মাস্তান, ইফটিজার তৈরি করার জন্য। নিজের তো মান সম্মান নেই, পরিবারের টাও খোয়ানোর ধান্দা। তোমাকে দেখে ছোটটাও খারাপ হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। ঈশিতার কথায় তৃপ্তি অভিমানী স্বরে বলে, তোমার ছেলের জন্য কলেজ যেতে মন চায় না। লজ্জা হয় লজ্জা। তৃপ্তির আহত কণ্ঠ ইলমার বুকে এসে সূচের মতো করে বিধে। ঈশিতা মেয়ের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। সবার মনেই একটা চাপা অভিমান রয়েছে। আদনানকে নিয়ে সবার এক একটা দীর্ঘশ্বাস যে কতটা ভয়াবহ সেটা কি টের পায় আদনান? এর পরিণতি কি হবে ভাবে তো ছন্নছাড়া ছেলেটা। নেশায় বুঁদ হয়ে থাকা ছেলের আবার ভাবা, তাকে নিয়ে একবার ঝামেলা লাগলে সপ্তাহ পেরিয়ে যায় সমাধান হতে। সবার মনে একরাশ ঘৃণা, বিতৃষ্ণা জন্মেছে। এই ছেলের পরিবর্তনের নামগন্ধও নেই। সবার মুখ থমথমে। তখন ফরিদা বলে, জেরা ওরে লাড়া দিতে গেলি কেন? এখন ঘরটার ভিতরে অশান্তি করব। তখন ঈশিতা গর্জন দিয়ে বলে, লাড়া দেওয়া লাগে নাকি? ও তো সবসময়ই খ্যাপাকু কুর হয়েই বাড়ি আসে, দেখেননি ইলমার কি অবস্থা করেছে। আদনান চোখমুখ শক্ত করে ইলমার দিকে তাকায়। আদনানের চাহনি দৃষ্টিতে আসলেও পাত্তা দেয় না ইলমা, বরং তার জেঠিমাকে শান্ত হতে বলে। আদনান কোন কথা না বলে ভেতরে চলে যায়। তার পেছনে দিয়ে তৃপ্তি নিজের রুমে চলে যায়। ইলমার কপালে ঔষধ ঢলে দেয় ঈশিতা। কিছু বলার মতো ভাষা তার নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। ইলমা নিজেকে সামলে নেয়, সোফায় বসে টিভি দেখার জন্য হানি বানির কার্টুন লাগিয়ে সেটাই উপভোগ করতে থাকে। ভুলে যায় আদনানের করা আঘাত। জানে সন্ধ্যায় আরেক দফা ঝামেলা হবে বাড়িতে। আদনানের কথা ভাবলেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখানে বেশ নাম ডাক আছে ইলমাদের পরিবারের। তার জেঠু এখানকার চেয়ারম্যান, বেশ সম্মানিত ব্যক্তি। ইলমার বাবা নিজেও একজন আইনজীবী। কিন্তু তাদের পরিবারের বড় ছেলে আদনান না বাবার মতো হয়েছে, না চাচার মতো। সে কার মতো হয়েছে অজানা। এই পরিবারের কেউই তার মতো এতটা উচ্ছৃঙ্খল না। ভার্সিটি গিয়ে কি উদ্ধার করে কে জানে। উচ্ছৃঙ্খল চলাফেরা, ইভটিজিং, মাস্তানি, মাঝে মধ্যে ক্লাবে গিয়ে গিলে আসে, এই তো তার নিত্যদিনের রুটিন। কারোর সাথেই তেমন ভালো আচরণ করে না, কথাও তেমন বলে না। তবে ইলমার সাথে মাঝে মধ্যে দুদণ্ড কথা বলে তাতেও ঝামেলা লেগে যায়। একটু আগেও তার ব্যতিক্রম হয়নি, কারণ ছাড়াই নাম নিয়ে ব্যঙ্গ করবে। তার পুরো নাম জেহেরা ইলমা মেলিসা, কিন্তু এক একজন এক একটা ডাকে। কেউ ইলমা, কেউ জেহেরা। একমাত্র আদনান তাকে মেলিচা বলে ডাকে। এই নামের উচ্চারণ পরিবর্তন হয়নি এখন অবধি, যেটা নিয়ে প্রায়শ ঝগড়া লাগে আদনানের সাথে। কিন্তু লাট সাহেব এটার নির্দিষ্ট কারণ বলতে পারে না, শুধু ইলমার করা কথা শোনে, মাঝে মধ্যে প্রত্যুত্তর করে। এত সুন্দর সবকিছু, চাইলেই জীবনটা সুন্দর করে সাজানো যায়, অথচ আদনান বুঝে না। নিজের মর্জি মতো যা তা করে বসে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, সেজন্য ইলমা উঠে দাঁড়ায়। নিজের রুমের দিকে পা বাড়াতে আরেকবার আদনানের মুখোমুখি হয়। ফরিদা পারভিন নাতিকে বসিয়ে বসিয়ে খাবার খাওয়াচ্ছেন। ইলমা সেদিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নেয়। আদনানকে এখন কেমন নম্র ভদ্র লাগছে, কিন্তু ও এরকম একদমই নয়। একবারে খোপা কুকুরের থেকেও জঘন্য। দুদিন পর পর অশান্তি লেগেই থাকে এই ফ্যামিলিতে। ভাবলেই বিরক্তি চলে আসে। কবে যে এই বাড়ি ছাড়তে পারবো সেই অপেক্ষায় দিন গুনছে সে। নিজের কল্পনাকে বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ে ইলমা। দালানের চারপাশে গাছগাছালি আছে, সামনে সবুজ ঘাসে আচ্ছাদিত খোলা মাঠ। জমিটা তাদেরই, এখনো বিল্ডিংয়ের কাজ ধরেনি। পাশে আবার আরেকটা জমি, সেখানেও সারি সারি বড় দালান দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে ব্যালকনি থেকে সামনের খোলা মাঠটায় নজর রাখে ইলমা। নিচ তালার সবচেয়ে সুন্দর রুমটা ইলমার দখলে। তার রুমের ব্যালকনিতে ঠান্ডা শীতল বাতাস আসে। সেই বাতাস নিঃশব্দে অনুভব করে ইলমা। প্রকৃতির সাথে তার সে কি মিল। একজন প্রকৃতি প্রেমী সে। 7টার দিকে ইলমার রুমে আসে তার বাবা ইনান শেখ। এসেই ঘুমন্ত ইলমার শিউরে বসে। মাথায় হাত বুলিয়ে দিতে না দিতে ফোলা কপালে নজর যেতে আতকে উঠেন তিনি। কে আঘাত করেছে তার মেয়েকে? ফাইজা। কিন্তু আজকাল তো ইলমাকে নিয়ে সে মাথা ঘামায় না। বাকি সদস্যদের উপস্থিতিতে ইলমার গায়ে হাত তোলার সাহসও তার নেই। তাহলে এরকমটা হলো কি করে? নিজের আকাশকুসুম ভাবনার সমাপ্তি টানার জন্য আদুরে কণ্ঠে বলেন, মা ইলমা, উঠো মা। পড়তে বসবে না? বার কয়েক ডাকার পর ইলমা চোখ মেলে তাকায়। বাবাকে দেখে মনটা ভালো হয়ে যায় তার। কি আদুরে এবং মিষ্টি করে মা বলে ডাকে। ইলমা নড়েছড়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন, কপালে কি হয়েছে মা? দরজার সাথে ধাক্কা খেয়েছি আব্বু। কাপা কাপা গলায় কথাটা বলে ইলমা। এই প্রথম তার আব্বুকে সে মিথ্যে বলেছে। এখন সত্যিটা বললে হাউকাউ বেঁধে যাবে।
শুধু তার আব্বু না, তার জেঠু আদনানের হালতো টাইট করে দিবে। সেই ঝামেলা চলবে 1 সপ্তাহ জুড়ে। অশান্তি আর অশান্তি। ইনান শেখ মেয়ের কথায় খুশি হননি। কণ্ঠস্বরে গম্ভীর্যতা টেনে জবাব দেন, দেখে শুনে চলতে হয় মা। দেখো, কপালের কি অবস্থা। আরে হো আব্বু, কিছু হবে না। সকাল হলেই ঠিক হয়ে যাবে। না, না, আমি কিছু শুনতে চাই না। আব্বু, আমার ফুলের গায়ে দাগ লাগেনি, দাগ লেগেছে আমার কলিজায়। ইনান শেখের কথায় ইলমা মৃদু হাসে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, পড়তে হবে তো। ফ্রেশ হয়ে বাইরে আসো, নাস্তা করবে। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ উঠে বাইরে আসেন। তার ছেলে ইজাজ শেখ তার কাছে আসে। ইজাজ এবার 7-এ উঠেছে। খুব বাধ্য ছেলে সে। আদনানের থেকে দূরে দূরে থাকতেই পছন্দ করে। তার আব্বু এবং আম্মু বলেছে, আদনান ভালো না। যতটা সম্ভব দূরে থাকতে। ইজাজও সেটা মেনেই চলে। ফাইজা এবং ঈশিতা মিলে নাস্তা তৈরি করেছে। ছোট্ট পরিবার, কত সুখ, আনন্দ তাদের মাঝে। তবে অশান্তির শেষ নেই। ব্যক্তিগত, ফ্যামিলিগত। সবাই একসাথে নাস্তা খেতে বসে। শুধু আদনান আর ইলমা এখনো আসেনি। তৃপ্তি গলা ছেড়ে ডাকে ইলমাকে। সাথে সাথে উপস্থিত হয় সে। তখন তৃপ্তি এবং আদনানের বাবা তারেক মাহমুদ শেখ কণ্ঠস্বর উঁচু করে আদনানকে ডাকে। কিন্তু কোন প্রত্যুত্তর আসে না। ইলমা চুপচাপ তৃপ্তির পাশে বসে দৃষ্টি মেঝেতে সংযত করে রেখেছে। আদনানকে বার কয়েক ডাকার পরেও কোন সারা শব্দ পায়নি কেউ। ঈশিতা এ নিয়ে মাথা ঘামায় না। তারেক মাহমুদ তৃপ্তিকে আদেশ করে বলে, যাও আদনানকে ডেকো আসো। তৃপ্তি মুখের উপর নাকচ করে দেয়। তাতেই তারেক মাহমুদ রাগে ফুঁসে ওঠেন। ইনান মাহমুদ ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠে যেতে। না হলে এক্ষুনি এলাহি কাণ্ড বেঁধে যাবে। ইলমারও ইচ্ছে করছে না করে দিতে। কিন্তু বেয়াদবি হবে। কেউ তো জানে না দুপুরের ঘটনা। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে কিছু বলতে যাবেন তখন ইলমা উঠে দাঁড়ায়। দ্রুত গতিতে বলে, আমি যাচ্ছি। কথাটা বলে সে ত্রস্ত পায় আদনানের রুমের দিকে যায়। দরজায় নক করতে কোন রেসপন্স করে না আদনান। ইলমা বার কয়েক নাম ধরে ডাকে। কোন সাড়াশব্দ না পেয়ে পুনরায় দরজায় করাঘাত করতে বুঝে দরজা খোলাই আছে। হয়তো আদনান ঘুমাচ্ছে। একরাশ জোরতা নিয়ে ভেতরে প্রবেশ করতে বা যে ভ্যাপসা একটা গন্ধ নাকে ঠেকতে কেসে উঠে সে। ভেতরের সব ঘুলিয়ে আসছে। তমসাবৃত রুমটা দেখে শুষ্ক ঢোক গিলে ইলমা। রুমের বাজে গন্ধটা সিগারেটের। আদনান তার রুমের দরজা জানালা আজীবন বন্ধ করে রাখে। বাইরের আলো বাতাস কিছুই আসে না, সেজন্য এমন গন্ধ হয়ে থাকে। আদনান ধূমপান করে, এটা অবিশ্বাস্যের কিছু না। ইলমা দেওয়াল হাতড়ে সুইচের নাগাল পেতে লাইট এবং পাখা উভয়ই অন করে। যেহেতু শীত রেশ এখনো যায়নি, ফ্যান ঘুরতে শীতের কাঁপুনি অনুভব হয়। খাটের দিকে নজর যেতেই দেখে উপর হয়ে শুয়ে আছে আদনান। দেখেই বিরক্তি আর বিতৃষ্ণা এসে চোখে মুখে ভিড় জমিয়েছে। ইলমা কাছাকাছি যেয়ে চিৎকার করে ডাকে, আদনান শেখ উঠুন, আপনাকে নাস্তা খাওয়ার জন্য ডাকা হচ্ছে। একবার ডেকে বিরক্তি নিয়ে আদনানের রুমের দেওয়ালে চোখ বোলায় ইলমা। রুমটাও 1 নাম্বারের বস্তি করে রেখেছে। সিগারেটের গন্ধে ভেতরের নাড়িভুড়ি বেরিয়ে আসার উপক্রম। ইলমা চিৎকার করে আর একটা ডাক দিতে আদনান উঠে বসে। ইলমাকে দেখে অপ্রস্তুত হয়ে যায় সে। চোখে মুখে উপচে পড়ে বিরক্তির রেশ। দাঁতে দাঁত চেপে বলে, ফ্যান ছেড়েছিস কেন? শরীরে কারেন্ট বেশি নাকি? আদনানের কথায় ইলমা কণ্ঠস্বরে বিরক্তি এনে জবাব দেয়, রুমে দুর্গন্ধ করছে। তোকে জিজ্ঞেস করেছি নাকি আমি? তোর তো সাহস কম না। আমার রুমে এসে ফ্যান ছেড়েছিস। ইলমা সেসবের জবাব দেয় না। কণ্ঠস্বর খাদে নামিয়ে পুনরায় বলে, আপনাকে বাইরে আসতে বলেছে। শত্রুগিরি করে এখন মিষ্টি স্বরে ডাকছিস। একটু পর তোর বাপ জেঠু মিলে আমায় বাস দিবে। বুঝি না ভেবেছিস? ইলমা খানিক ভেবে প্রত্যুত্তর দেয়, যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটাই দিতে হয়। তোর ধারণাও নেই তোর সাথে আমি ঠিক কি করতে পারি। তোর আর তোর বাপের কি ক্ষতি করতে পারি। তিতাসের কথায় ইলমা খেপা বাঘিনীর মতো জবাব দেয়, জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। নিজেকে কি ভাবিস? আয়নায় একবারও নিজেকে দেখেছিস? দেখা যায় একটা গাঁজাখোরের মতো। এই মেলিচা মুখ সামলে, তোর মুখ তুই সামলে রাখো। কথাটা বলতে না বলতেই গন্ধে ওয়াক করে ওঠে। মুখ ভর্তি বমি করে আদনানের উপর ঢেলে দেয়। আদনান ক্ষুব্ধ হয়ে চোয়াল শক্ত করে নেয়। চিৎকার করে বলে, মেলিচার বাচ্চা, রুম থেকে বেরো, না হলে তোর খবর আছে। ছি, এখন আমার গোসল করতে হবে। বলদের বাচ্চা বলদ, ম্যানার্স শিখেনি। ইলমা আদনানের রুমের মেঝেতে বমি করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। কমন ওয়াশরুমের সামনে থাকা বেচিংয়ে গিয়ে বমি করে। উপস্থিত সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইনান শেখ এবং তারেক মাহমুদ এগিয়ে আসে।
ফরিদা পারভিনও আসেন। তৃপ্তি পানির গ্লাস নিয়ে এগিয়ে যায়। ঈশিতা উঠে আদনানের রুমের দিকে যায়। ভ্যাপসা গন্ধ নাকে ঠেকতে বমি এসে গলায় আটকে যায়। ও আক করে উঠে। ইলমা পানি খেয়ে ঠান্ডা হয়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন, কি হয়েছে? তখন ঈশিতা জবাব দেয়, আমি বলছি। আদনানের রুমে সিগারেটের বাজে দুর্গন্ধ, যেটা ইলমা সহ্য করতে পারেনি তাই বমি করে দিয়েছে। মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় তারেক মাহমুদ। ইনান শেখ মেয়েকে সামলাচ্ছে। ফিজা বাপ মেয়ের আদর যত্ন চুপচাপ দেখছে। তখন ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, ঝামেলা করিস না অপুতো। বদমাইশটা তো ঐরকমই, কইয়া কোন লাভ আছে? তারেক মাহমুদ নিজেকে যথাসম্ভব সংযত রেখে জবাব দেয়, আসুক আমার গুণধর পুত্র, তারপর বোঝা পড়া হবে। বাকিরা চুপ। নাশতায় মনোনিবেশ করতে না করতে আদনানের আগমন হয়। চুল এখনো ভেজা, ফোঁটা ফোঁটা পানি পড়ছে। সত্যি সত্যি গোসল করে এসেছে আদনান। তবে এখনো তার চোয়াল শক্ত করে রেখেছে। ক্ষুব্ধ নয়নে ইলমার দিকে তাকিয়ে আছে। তারেক মাহমুদ আদেশের সুরে বলেন, বসো। আদনান সিঙ্গেল সোফায় বসে কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিতে তারেক মাহমুদ বলেন, তুমি স্মোক করো? হুম, সাবলীলভাবে জবাব দেয় আদনান। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। তারেক মাহমুদ রাগ মিশ্রিত কণ্ঠে আওয়াজ তুলেন, স্মোক করা ছাড়বে কবে? যেদিন থেকে আপনি পানি খাওয়া ছেড়ে দিবেন। আদনানের কথায় গুরুগম্ভীরভাবে তারেক মাহমুদ বলেন, পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। যেটা প্রতিদিন গ্রহণ করতে হয়। তোমার স্মোক করা ছেড়ে দেওয়ার সাথে আমার পানি পান করার কি সম্পর্ক? পানি যেমন আপনার জন্য অপরিহার্য তেমনি স্মোকও আমার জন্য অপরিহার্য। চাইলেও ছাড়তে পারবো না। আর কিছু বলবেন? ছেলের বেয়াদবিতে তারেক মাহমুদ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওঠে। চেঁচিয়ে বলে, কাফের হইছ তুমি? বাবা মা গুরুজন মানো না? বেয়াদব একটা। কাজকর্ম তো করো না, ফ্রিতে খাও। লজ্জাও করে না। আদনান তাতে জবাব দেয় না। ফরিদা পারভিন নাক মুখ কুঁচকে বলেন, অল্প বয়সে মারা যাবি নাতি। এদিন ভালা না। নিশির আগমন হতেই প্রকৃতির কপলে ছড়িয়ে পড়েছে হিমের বার্ধক্যের ছটা। চারদিকে জীর্ণ শীর্ণ প্রাণস্পন্দন, নীরব আবহাওয়া। শীতের আক্রমণে প্রকৃতির সাথে মানুষও হয়ে উঠে জোরসড়। কনকনে শীতের মাঝেও কপাল বেয়ে ঘাম ছুটছে তারেক মাহমুদের। তার সামনে এখনো নির্লিপ্ততা ভঙ্গিতে বসে কফি পান করছে তারই পুত্র আদনান। কিছুক্ষণ আগের করা বেয়াদবি সে হয়তো আমলে নেয়নি। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে জবাব দেন, তুমি কবে স্মোক করা ছাড়বে? বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয় আদনান। কপালে কয়েকটা ভাঁজ ফুটে ওঠে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান মেঝেতে দৃষ্টি রেখে জবাব দেয়, খোদা যেদিন চায়। খোদা মানো তো। তারেক মাহমুদের পাল্টা কথায় আদনান জবাব দেয়, এত কিছুর উত্তর দিতে বাধ্য নই আমি। আদনান নন, চিৎকার করে বলে তারেক মাহমুদ। আদনান ক্রুর হেসে উঠে দাঁড়ায়। হেলেদুলে হেঁটে যেতে যেতে ইলমার দিকে তাকিয়ে বলে, এরপর যে আমার রুমে যাবে, বালপাকনামি করবে, আমার থেকে খারাপ কেউ হবে না। আদনানের কথায় ঈশিতা রেগে ফুঁসে ওঠেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয় আদনানের যাওয়ার দিকে। তারেক মাহমুদকে কয়েকটা কড়া কথা শোনানোর জন্য উদ্বুদ্ধ হতে যাবেন। তখন আবার ফরিদা পারভিন বিলাপ জুড়ে দেন, আদনান দিন দিন খারাপ হইতাছে। অ্যাডারে বিয়া করাই দেও। বউ যখন আঁচলে বাইন্ধা নিব তখন দেখবা সব শয়তানি বাইরা ইয়া যাইব। তখন তৃপ্তি জবাব দেয়, ওর শয়তানি ভালো হওয়ার সাথে বিয়ের লজিক বুঝলাম না। ফরিদা পারভিন জবাব দেয়, বিয়া হইল পবিত্র ব্যাপার। আদনানের শয়তানি ভালা করার জন্য ওর মতন একটারে দরকার। তারেক মাহমুদ বিরক্ত হয়। ছেলের বয়স হয়েছে নাকি বিয়ে করার? বিয়ে করে বউকে কি খাওয়াবে? যেখানে নিজেই বাপের হোটেলের তিনবেলা সারের মতো খাবার গিলে। বিয়ে কি এতই সোজা? সারা জীবনের জন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়া চারটি খানি কথা না। তার ভরণ পোষণ, চাহিদা, চাওয়া পাওয়া পূরণ করা কি সহজ কথা? ফরিদা পারভিন আরও কিছু বলতে যাবেন। তখন ইলমা বলে উঠে, ওপরওয়ালা হেদায়েত না দিলে তোমার নাতিকে কেউই সঠিক পথে আনতে পারবে না। তারেক মাহমুদ কপাল স্লাইড করছেন। ছেলেকে নিয়ে তার মাথা ব্যথা প্রচুর। বাইরে যা খুশি করুক তাতে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। এই রাজনীতির রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এরকম দু একটা বাঘ রাখা আবশ্যক। সেখানে তার ছেলে তো একবারে নামকরা। কে না চেনে তাকে? খারাপ কাজের মাস্টার সে। তারেক মাহমুদ শুধু মুখের শাসন করেন। অন্তর থেকে এরকম কিছুর প্রতিবাদ আসে না। তার এই চুপ থাকাটা কতটা শোভনীয় তা নিজেরও জানা নেই। একজন বাবা হিসাবে অনেক দায়িত্ব থাকে। তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানকে সুশিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করা, যাতে দেশের এবং দশের ভবিষ্যৎ হয়। সেখানে সে বাবা হিসাবে তেমন শাসন দেখাচ্ছে না। আদনানের এরকম উচ্ছন্নে যাওয়ার পেছনে বড় আবদান খারাপ সঙ্গ, নেশাদ্রব্য সেবন।
রাগ, দম্ভ, হিংস্রতা বা অন্য কোন কারণ? রুমে এসে পড়ার টেবিলের সামনে চেয়ার টেনে বসে ইলমা। কপালে সূক্ষ্ম ঘাম জমেছে, বুকটা ধুকপুক শব্দ করছে। হাতের আঙুলের ফাঁকে কলম রেখে সেটা ডানে বামে নাড়াচ্ছে। এরই মাঝে ফোন টুংটাং শব্দ হতে সেটা হাতে নেয় ইলমা। তাদের গ্রুপে অনবরত মেসেজ হচ্ছে, তাকেও মেনশন দেওয়া হচ্ছে। ইলমা গ্রুপে ঢুকতে প্রীতি বলে, বড়লোক চাপা এসেছে। তখন তাদের বন্ধু রিহান রিপ্লাই দেয়, ইলু বেবি কার কাছে ছিলি এতক্ষণ? আসতে এত লেট হলো কেন? ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। রিপ্লাই করে, তোদের জিজুর কাছে ছিলাম, ছাড়ছিলই না সেজন্য আসতে লেট হয়েছে। ফাজিলগুলো। প্রীতি রিপ্লাই করে, খালামুনি হচ্ছি কবে? ইলমা কয়েকটা রাগী ইমোজি ছেড়ে রিপ্লাই দেয়, আস্তাগ ফিরুল্লাহ। বাজে ধান্ধা বন্ধ করে ধর্মের পথে আয় তোরা। তাদের সাথে যোগ দেয় তাদের আরেক বন্ধু মাহিম। ইলমাকে পচিয়ে বলে, আমাদের গালি তুই শিখিয়েছিস, এখন পল্টি নিচ্ছিস কেন? স্ক্রিনশট ভাইরাল করব? ইলমা মুখ বাঁকানো ইমোজি দিয়ে রিপ্লাই করে, তাহলে তোর কুকীর্তি সব তোর গার্লফ্রেন্ডের ইনবক্সে লিস্ট হিসাবে চলে যাবে। ভালো চাস তো আমাকে ভদ্র মেয়ে বলে মান্য কর। মুহূর্তে হাসির ইমোজিতে ভরে উঠে গ্রুপ। মাহিম ইলমাকে ভালো মেয়ে বলে উপাধি দিয়েছে। ইলমা সবাইকে পড়ার জন্য তাড়া দিয়ে অফলাইন হয়ে যায়। পুনরায় চেয়ারে বসে টেবিলের উপর থাকা ক্যালেন্ডারের পাতায় চোখ ভোলায়। 2 দিন পর তার বার্থডে। তার জন্য একটা স্পেশাল দিন। রাতের খাবার খেয়ে রুমে আসতেই আদনানের গার্লফ্রেন্ড রিয়ানা কল দেয়। আদনান নিজের ভাবভঙ্গির পরিবর্তন এনে কল রিসিভ করে। রিয়ানা অভিমানের স্বরে বলে, বেইব, সারাটা দিন গেল কল দিলে না। আদনান নরম স্বরে জবাব দেয়, ব্যস্ত ছিলাম জান। এখন বলো কেমন আছো? তোমাকে দূরে রেখে ভালো থাকা যায় বুঝি? ভনিতা ছেড়ে আসল কথাটা বলো। চলো ক্লাবে যাই। আদনান ভ্রু কুঁচকে ফোনে স্ক্রিনে তাকায়। রাত 11টার উপরে। এখন ক্লাবে গেলে নিশ্চয়ই মদ গিলা হবে না। হবে তো অন্য কিছু। মদ অবধি আদনান সঙ্গ দিবে, এর বাইরের কিছুতে সে নেই। আদনাম মনে মনে বিশ্রী কয়েকটা গা লি দেয় রিয়ানাকে। রিয়ানা আদনানকে চুপ দেখে পুনরায় বলে, কি হলো বেইব? আসবে না? কেন, তুই কি বেশি হর্নি হয়ে গেছিস? রিয়ানা থতমত খেয়ে বলে, কি বলো এসব? জাস্ট একটু মজা করব সেজন্য বলেছি। ক্লাবে যা, ছেলের অভাব পড়বে না। ইন্টিমেন্ট হতেও বেশি দেরি হবে না। মজা হবে বেশ। আমার মাথা ব্যথা করছে, ঘুমাবো এখন। কথাটা বলে আদনান কল কেটে দেয়। দুহাত ব্যালকনির গ্রিলে রেখে বাইরে তাকায় আদনান। মদ গিলার সাথে সাথে প্রেমটাও ভালো আয়ত্ত করতে পেরেছে সে। এই পর্যন্ত কতগুলো গার্লফ্রেন্ড বানিয়েছে গুনেও দেখেনি। জাস্ট 1 মাস, 15 দিনের প্রেম নতুন আরেকটাকে ধরে। রিয়ানাও তার ব্যতিক্রম না। 15 দিন হলো নতুন রিলেশনশিপ তাদের। কিন্তু আদনানের ইন্টারেস্ট নেই রিয়ানার প্রতি। তার শিকার অন্য কেউ। সেখানেই রাত দিন সময় ব্যয় করছে সে। ইভটিজিং, ফ্লার্টিং, মদ গিলা, ঝামেলা পাকানো, গা লি দেওয়া, এসব তো তারই কাজ। তার বাবার টাকা আছে, সে শো অফ করে। বড়লোকের মেয়ে ইমপ্রেস হয় যাদেরও 101 জন বফ চেঞ্জ করার অভ্যাস আছে। তারা কেউই প্রেম সিরিয়াসলি নেয় না। এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টিস্যুর মতো চেঞ্জ করা কোন ব্যাপার না। টিংটিং আওয়াজে ঘড়ির কাঁটা সকাল 8টার ঘর ছুঁয়েছে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙেছে আদনানের। উঠে শাওয়ার নিয়ে লম্বা সময়ের ব্যবধানে তৈরি হয়। হাতে কালো বেল্টের ঘড়ি, কড়া পারফিউম মেখে বাইরে আসে। হাতে বাইকের চাবিগোছা, সেই সাথে হেলমেটও আছে। শেখ পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। আদনান নিজপর চেয়ার টেনে বসে ব্রেডে জেল মাখতে মাখতে ইলমার দিকে এক নজর তাকায়। সাদা রঙের কলেজ ড্রেস, সাথে 2 বিনুনি করা, উপরে এপ্রন জড়ানো। তার সাথে তৃপ্তিও আছে একই বেশে। জনে একই ব্যাচ, শুধু গ্রুপ আলাদা। তৃপ্তি কমার্সের স্টুডেন্ট আর ইলমা সায়েন্সের স্টুডেন্ট। আদনান নাস্তাটা সেরে উঠে চলে আসে বাইরে। হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। তার পছন্দের রং কালো, সেজন্য বাইকটাও কালো দেখে কিনেছে। শো শো শব্দ করে দ্রুত গতিতে বাইক চলছে ভার্সিটির উদ্দেশ্য। শাহজান, নির্মাণ, নিশাত, রাহা 4 বন্ধু ক্যাম্পাসের ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে। অপেক্ষা আদনান কখন আসবে। তারা একটা ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনা করছে, যেটা কয়েকদিন ধরে সবারই আলোচনার কেন্দ্রবিন্দু। সেটা হলো ভার্সিটির জুনিয়র বেশ সুশ্রী রমণী জেভিন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ ভালো। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার মূল কারণ বিপরীত দলের লিডার জয় আবরণ। এমপির একমাত্র ছেলে জয় আবরণ, যার সাথে আদনানের ঘোর বিরোধিতা আছেই বটে। কেউ কারোর ছায়াও সহ্য করতে পারে না। এখন তো এক জেভিন নিয়ে না জানি কত কাহিনী হয়। বলা যায়, আদনানের জিনিস আবরণ কেড়ে নিতে পছন্দ করে, আর আবরণের জিনিস আদনান। যে কোনো ফাংশনে মেইন দায়িত্বে আদনান থাকলেও মাঝে মধ্যে আবরণও থাকে।
এই জনের ঝামেলা সবারই কম বেশি জানা। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে জেভিন। পরনে কাঞ্জিভ্রম শাড়ি, কাঁধে একটা ব্যাগ, খুবই স্বল্প সাজে তাকে বেশ সুন্দর লাগছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের বন্ধু মহল। এরই মাঝে নির্মাণ বলে উঠে, ভার্জিন বলে মনে হয় না। সাথে সাথে কেসে উঠে শাহজান মুহিত। আদনান কোন জবাব দেয় না। নিশাত এবং রাহা মুখ বাঁকা করে। নিশাত খানিক রাগ দেখিয়ে ঝাঝালো কণ্ঠে শুধায়, এসব কেমন কথাবার্তা? তোর নজর এত খারাপ কেন? এই শ্লী চুপ থাক। ছেলেদের সম্পর্কে তোর ধারণা আছে? ওরা একটা মেয়ের হাঁটা চলা দেখেই বুঝতে পারে অনেক কিছু। বিশেষত মেয়েটা ভার্জিন কিনা। তার পোশাক আশাক দেখেও অনেক কিছু বোঝা যায়। মেয়েটার রুচি কেমন? ওর রুচি সুন্দর। দেখ না শাড়ি পরিধান করেছে। রাহার কথায় নির্মাণ হো হো করে হেসে ওঠে। আদনান বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করছে তাদের পানে। নির্মাণ হাসি থামিয়ে বলে, শাড়ি পরলেই রুচি সুন্দর হয় নাকি? গিয়ে দেখ, রাত বিরাতে ক্লাবে বেটা মানুষের সাথে ঢলাঢলি করে। আদনান এবার মুখ খুলে ধমকে বলে, এই তোরা চুপ থাকবি? মেয়েটা যেমনই হোক সে আবরণের পছন্দ করা জিনিস। আর তোর শিকার শাহজান ব্যতীত একজোটে কথাটা বলে উঠে সবাই। আদনান কিঞ্চিত হাসে। মনের মধ্যে কি চলছে সে ব্যতীত কেউ জানে না। তার মাঝে শাহজান মুহিত বলে, তাহলে রিয়ানা? ধুরু, জেভিন যতদিন পর্যন্ত না ইমপ্রেস হয় ততদিন রাখব রিয়ানাকে। আই হোপ এরপর ও আবরণের কাছেই যাবে। আদনানের কথায় শাহজান খুশি হয়নি। বিরক্তি নিয়ে বলে, এসব বন্ধ কর। মেয়ে নিয়ে প্রেম প্রেম খেলা শুধু শুধু নিজের সময় আর ব্যক্তিত্ব নষ্ট। অন্ধ হয়ে গেছিস তোরা। চোখ মেল, দুনিয়াটা দেখ। গুরুত্বপূর্ণ সময় ভালো কাজে ব্যয় কর। যতই বাপের টাকা থাকুক, একটা সময় ভালো কিছু করতে না পারলে ছুঁড়ে ফেলে দিবে। শাহজানের কথা কেউই আমল নেয়নি তেমন। তবে নিশাত খানিক ভেবে বলে, শাহজানের কথাটা খারাপ না। তাহলে সবার আগে তুই প্রেম প্রেম খেলার মাঠ থেকে বের হো। নির্মাণের কথায় নিশাত মুখ বাঁকিয়ে জবাব দেয়, আমি এক পুরুষে আসক্ত। তোদের মতো মেয়ে বাজি বা ছেলেবাজিতে নাই আমি। শাহজানের দলের সদস্য। যাতরাই দেশের ভবিষ্যৎ। এক নারী আর পুরুষ, ছ্যাঁকা একটা দিবে যখন ব্যাকা হয়ে যাবি তখন। এরপরই বুঝবি একসাথে 4-5টা প্রেম করার মানে। নির্মাণের কথা কানে তোলেনি নিশাত আর শাহজান। রাহারও এসবে ইন্টারেস্ট আসছে না। নিশাত শাহজানের সাথে সে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। তার পেছনে দিয়ে নির্মাণ এবং আদনানও যায়। তারা যাবে অফিসের দিকে। সামনে আসছে বসন্ত। বর্ষর অনুষ্ঠান হবে ভার্সিটিতে। সেসব প্রোগ্রামের দায়িত্ব পালন করার মতো ব্যাপারস্যপার আছে না। কলেজে পরপর ক্লাসগুলো করে ক্লান্ত হয়ে যায় ইলমা। পাশে বসা প্রীতি, সেও বেশ ক্লান্ত। আগামী কালকে ইলমার বার্থডে। সে বিষয়ে পরিকল্পনা চলছে মাহিম এবং রিয়ানের সাথে। যেহেতু কলেজ খোলা এখান থেকেই কিছু একটা করবে। ছুটি হতে সবাই একসাথে বের হয়। সবার চোখে মুখে ক্লান্তি উপচে পড়ছে। গেটের সামনে আসতে দেখা হয় আদনানের সাথে। সে এই পথেই বাসায় যাচ্ছে। ইলমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিজ গন্তব্য যাচ্ছে সে। আদনানকে দেখে খানিক বিরক্ত হয় ইলমা। প্রীতি হাসি ঠাট্টা করার সাহস পাচ্ছে না। কিন্তু মাহিম এসব ভাবেনি। চট করে বলে উঠে, আরে আদনান ভাইয়া গেল। তাকে সুন্দর লাগছে তো। মাহির কথায় ইলমা তার দিকে দৃষ্টি স্থির করে। তখন প্রীতি সাহস করে বলে, ওনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? কেন তুই প্রেম করতে চাস নাকি? ইলমার কথায় প্রীতি ধুম করে কিল বসায়। দাঁতে দাঁত চেপে জবাব দেয়, না। তোর জন্য বলছিলাম। আস্তাগফিরুল্লাহ, দুনিয়ায় ছেলের অভাব পড়েছে নাকি? ইলমার কথায় রিয়ান বলে, না। একটা জিজুর অভাব। ইলু একটা প্রেম করো না। তোর বফকে ফকির বানানোর দায়িত্ব আমাদের। সময় হলে সঠিক মানুষ আসবে। আমি যদি প্রেম করি, বাবা শুনলে কষ্ট পাবে। তার আমাকে নিয়ে অনেক আশা। অ্যাডভোকেট ইনান শেখের মেয়ে বলে কথা। মৃদু হেসে কথাটা বলে মাহিম। ইলমা নিজেও হাসে। চোখমুখ হাসিতে উজ্জ্বলতার। ইলমা জবাব দেয়, আমার বাবা আমার আদর্শ, অনুপ্রেরণা। খোদার পরে তিনি আমার পথপ্রদর্শক। ঘড়ির কাঁটা রাত 11:45। ইলমার পুরনো অভ্যাস 12টার পর বিছানায় গা লাগানো। আজকের দিনটাই তার সপ্তদশী বয়সের সমাপ্তি টানবে। আর কিছু মিনিট এরপর সে অষ্টাদশী কন্যা হয়ে যাবে। ইলমা ফ্রেন্ডসদের গ্রুপে মেসেজ দেখছিল। তখন তার হোয়াটসঅ্যাপে মেসেজের নোটিফিকেশন আসতে ইলমা কৌতূহল নিয়ে মেসেজ দেখতে যায়। আদনানের মেসেজ দেখে ইলমা ভ্রু কুঁচকে তাকায়। আদনান লিখেছে, কিউ প্রেমিক নারী খবর কি? ইলমা হা হয়ে যায়। তাকে প্রেমিক নারী বলে সম্বোধন করা হয়েছে? কিন্তু কেন? ইলমা রিপ্লাই করে, কি নারী? প্রেমিক নারী। ফালতু কথার আর জায়গা পাও না। নিজের মতো সবাইকে ভাবো নাকি?
কি যে বলে সদরঘাটের প্রেমিক নারী। আর কোন মেসেজ দিবে না আমায়? ঘড়ির কাঁটা 12টা বাজতে আদনান লিখে, হ্যাপি বার্থডে প্রেমিক নারী। ইলমা হতভম্ব। ধন্যবাদটুকু দিবে কি না সেটাই মনে এক্কাদোক্কা খেলছে। এই ছেলে বড় ফাজিত। ইলমা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকে। আদনান পুনরায় লিখে, প্রেমিক নারী বলার কারণ, আপনাকে ছেলেদের সাথে দেখা যায় আজকাল। এখন তো দেখছি, আপনার প্রেমিকরা সব ফেসবুক কাঁপাচ্ছে আপনাকে বার্থডের শুভেচ্ছা জানিয়ে। আমার কোন প্রেমিক নেই। তু কথা বন্ধ করো। মাহিম, রিয়ান আমার ভালো বন্ধু, এর বাইরে কিছু না। রুমের বাইরে আয়। কথাটা বলে ফোন রেখে দেয় আদনান। টেবিলের উপর থেকে একটা হরলিক্সের বয়াম নেয়, যেটা সদ্য কিনে আনা হয়েছে। ইনান শেখ, তৃপ্তি এবং ঈশিতা মিলে লিভিং রুমে কেক সাথে চিপস, চকলেট হাবিজাবি সাজাচ্ছে। বাকিরাও উপস্থিত হয়েছে তখন। আদনানও এসেছে এখানে। তখন তৃপ্তি গিয়ে ইলমার দরজায় নক করে। লিভিং রুমের লাইট অফ করে দেওয়া হয়েছে। তৃপ্তি ইলমাকে ডেকে একপাশে দাঁড়িয়ে আছে। ইলমা বাইরে আসতে অন্ধকার রুম আবিষ্কার করে। দুকদম এগুতে লাইট জ্বলে ওঠে। আদনান ব্যতীত সবাই একসঙ্গে বলে উঠে, হ্যাপি বার্থডে ইলমা। ইলমা হাসে। তার বাবা এসে তাকে আগলে নেয়। ইজাজ বোনকে জারবেরা, গোলাপ মিক্স করা একটা ফুলের তোড়া দিয়ে বলে, হ্যাপি বার্থডে বনু। ইলমা ফুলটা নিয়ে ইজাজের গালে আদর করে দেয়। তার ভাই, তার বাবার রক্ত, শুধু তাদের মা ভিন্ন। ফাইজা ইলমাকে বলে, হ্যাপি বার্থডে ইলমা। ইলমা খানিক হেসে জবাব দেয়, ধন্যবাদ। ইনান শেখ এবং তারেক মাহমুদ ইলমাকে মাঝে দাঁড় করিয়ে কেক কাটে। ইলমা সবাইকে কেক খাইয়ে দেয়। শেষে আদনানের কাছে যায়। নাক মুখ কুচকে তাকায় আদনানের দিকে। আদনান ইলমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, নাটক কম কর। তোর হাতে কেক খাওয়ার জন্য আমি বসে নেই। মুহূর্ত ইলমা চোয়াল শক্ত করে নেয়। যেহেতু আদনান কেক খাওয়ার জন্য বসে নেই, সেহেতু তাকে কেক খাওয়ানোর মানেই হয় না। মুখ ঝামটা রে চলে আসে। আদনান নিজেই কেক নিয়ে খায়। ইলমার দিকে হরলিক্সের বয়ামটা এগিয়ে দিয়ে বলে, প্রেমিক নারীর বার্থডে গিফট। মুখ ফসকে কথাটা বলে নিজেই জিভে কামড় দেয়। ইলমা গরম চোখ করে তাকিয়ে আছে। তৃপ্তি হা হয়ে তাকিয়ে রয়। বাকিরাও কেমন করে যেন তাকাচ্ছে। তবে ফরিদা পারভিন হেসে বলেন, জেরারে হরলিক্স দিলা কেরে আদনান? আদনান মেঝেতে দৃষ্টি স্থির করে ঠোঁট কামড়ে হাসে। বাকিরাও তাকিয়ে আছে তার দিকে। সবার কৌতূহল মেটাতে বলে, মেলিচার তো হরলিক্স পছন্দ, সেজন্য দিয়েছি। প্রেমিক নারী বলেছ কেন? তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। রুমের দিকে পা ফেলে, চোয়াল শক্ত করে জবাব দেয়, কারণ ও সদরঘাটের প্রেমিক নারী। কথাটা বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় আদনান। বাকিরা তার যাওয়া দেখছে এতক্ষণ। ইলমা লজ্জায় মাথা নামিয়ে নিয়েছে। কতবার বজ্জাত ভাবা যায়। না জানি তার মান সম্মান নিয়ে কিভাবে ফুটবল খেলবে, যেখানে সেখানে যদি প্রেমিক নারী বলে সম্বোধন করে। হায়, এতদিন মেলিচার বাচ্চা বলতো, এখন প্রেমিক নারী, সাথে সদরঘাটও যোগ করেছে। না এর হেস্তনেস্ত করেই ছাড়, মনে মনে ঠিক করে ইলমা। কিছুক্ষণ থেকে ইলমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। ইলমা হরলিক্স বয়াম নিয়ে রুমে প্রবেশ করে। আদনানকে নিয়ে কিছু বলার নাই। তার চয়েজ ইউনিক হয়, সাথে সম্বোধনও। ইলমা হরলিক্সের বয়ামের দিকে একনজর তাকিয়ে শুয়ে পড়ে। বসন্তের আগমন একটি প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক দৃশ্যপট বদলে যায়, গাছপালায় নতুন কুঁড়ি ফুটে ওঠে, ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভাসে, আর প্রকৃতি যেন একটি নতুন সাজে সেজে ওঠে। বসন্তের আগমনে প্রকৃতি তার সবুজ রূপে ফিরে আসে, পাখিরা গানে মেতে ওঠে, আর বাতাসে মৃদু আর স্নিগ্ধ একটি শীতলতা থাকে। গাছগুলো মেলে ধরে তাদের শাখা প্রশাখা, এবং ফুলের বাগানগুলি নতুন রঙে ভরে ওঠে। মানুষের মনে এক ধরনের সুখের অনুভূতি জাগ্রত হয়, যেন জীবনে বসন্তের আবহে নতুন চেষ্টার প্রেরণা এবং শান্তির সন্ধান মেলে। এই সময় সবাই যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে যায়, আর মনে মনে নতুন শুরুর আনন্দে উজ্জীবিত হয়। বসন্তের প্রধান চিহ্ন হল ফুলের বাহার। সেজন্য ভার্সিটির প্রাঙ্গণে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে। সেই সাথে আছে পাতাবিহীন গাছ, পাখি, ইত্যাদি দিয়ে। ক্যাম্পাসে আসতেই চোখে পড়ে ঝাঁকেও ছেলেমেয়ে আসছে। সবাই শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে। আদনান নিজেও আজকে পাঞ্জাবি পরে এসেছে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি গায়ে জড়ানো, হাতে কালো বেল্টের ব্র্যান্ডের ঘড়ি, ফর্সা মুখশ্রীতে খোঁচা খোঁচা কালো দাড়ি, উচ্চতা বেশ লম্বাটে, দেখতে যথেষ্ট সুদর্শন পুরুষ সে। ভার্সিটিতে গান চলছে অবিরত, সবাই অনুষ্ঠানে যোগদান করছে। রিয়ানা বাসন্তী রঙের শাড়ি পরিধান করেছে, সাথে খোপা এবং হাতে আছে কাঁচা হলুদ ফুলের মালা।
একবারে স্নিগ্ধ লাগছে তাকে। আদনানের বন্ধুমহলের সদস্যরাও শাড়ি পাঞ্জাবি পরে এসেছে। আদনান একটু ব্যস্ত কাজকর্ম নিয়ে, সেজন্য রিয়ানা নিশাত এবং রাহার সাথেই থাকে। নির্মাণ, শাহজান ও আদনানের আশেপাশে আছে। রিয়ানা অপেক্ষা করছে আদনান কখন আসবে। নিশাত এবং রাহার পাশে বসে কিছু পিকচার তুলেছে। নিশাতকে দিয়ে আরও কিছু পিকচার তুলিয়েছে রিয়ানা। আদনানকে মেসেজ দিয়েছে কয়েকটা, জানিয়েছে এক্ষুনি আসবে। রিয়ানার তরস সইছে না, আদনান কখন আসবে, কখন পিক তুলবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান আসতে রিয়ানা মুখশ্রীতে হাসি দেখা গেল না। আদনান রিয়ানাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়, হাত দিয়ে ইশারা করে সাইডে আসার জন্য। রিয়ানা অভিমান মিশ্রিত মুখটা নিয়ে সাইডে আসতে আদনান তার হাত খপ করে ধরে নেয়। রিয়ানা চকিত তাকাতে আদনান কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে বলে, কি হয়েছে? আমার কোন দামি নেই তোমার কাছে? আদনান জবাব দেয় না, রিয়ানাকে পরখ করে বলে, সুন্দর লাগছে তোমায়। শুধু সুন্দর না, ঐশ্বরিয়া লাগছে। দাঁতে দাঁত চেপে জবাব দেয় আদনান। রিয়ানা থতমত খেয়ে যায়। এই এক মানুষ, জীবনেও রাগ দেখানো যায় না, উল্টো নিজেই রেগে থাকে 24 ঘন্টা। আদনান বেশ বদমেজাজি, সেজন্য মাঝে মধ্যে বিরক্ত হয় রিয়ানা, কিন্তু ছাড়তে পারে না। কেন জানি মনে হয় বদমেজাজি ছেলেটাকে সঠিক পথে আনা যাবে, অনেক স্ট্রাগল করা লাগবে। সবচেয়ে বড় কথা, এই সম্পর্কের মূল্য নেই। যে কোনো সময় আদনান বলবে ব্রেকআপ। একমাত্র বিয়েই পারে সম্পর্কের স্থায়িত্ব দিতে। রিয়ানা ভাবনায় তলানো। আদনান কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে, অনুষ্ঠান শেষ হলে থেকো, একসাথে লাঞ্চ করব। রিয়ানা মাথা নাড়ায়। তাদের কথার মাঝে আগমন হয় নির্মাণ এবং বাকিদের। আদনান নিশাতকে চোখ দিয়ে ইশারা করে রিয়ানাকে নিয়ে যাওয়ার জন্য। তার ইশারা নির্মাণের চোখ এড়ায়নি। রাহা, নিশাত এবং রিয়ানা যেতে নির্মাণ বলে, কত যে ছলনা করলি। এখন কোথায় যাবি? আদনান বিরক্ত হয়, চোয়াল শক্ত করে জবাব দেয়, জাহান্নামে যাব। তুই যাবি কি না বল? টেম্পার এত গরম কেন? শর্ত, গেলাম আমি, কাজ আছে। কথাটা বলে আদনান উল্টো দিকে হাঁটা ধরে। জয় আবরণ তার দলবল নিয়ে ভার্সিটি এসেছে। যেহেতু আদনান দায়িত্বে আছে সেজন্য সে সেদিকটায় যায়নি। নিজের আসনে বসে জেভিনকে খুঁজছে। জয়ের টোগবগানো চাহনি তার দুই বন্ধুর বুঝতে বাকি নেই কাকে খুঁজছে। সেজন্য গ্রুপে মেসেজ পাঠিয়ে দেয়, জেভিনকে দেখলে যাতে তাদের বলে দেয়। জয় বসে বসে ডান্স দেখছে। আদনান কিছু গোলাপ কিনে হাতে রেখেছে। এগুলো মোটেও রিয়ানার জন্য না, কিছু জেভিনের জন্য আর কিছু ফ্লার্টিংয়ের জন্য। আদনান খুঁজে খুঁজে জেভিনকে বের করে। দেখা মাত্রই হাত উঠিয়ে হাই বলে। আদনানের হাই বলা দেখে জেভিন এগিয়ে আসে, হাসিমুখে বলে, হ্যালো। আদনান হোসে জেভিনকে উপর নিচে পরখ করে বলে, শাড়িতে যেন পরীকে দেখছি। আদনানের থেকে প্রশংসা পেয়ে জেভিন খুশি হয়। আদনান কিছু গোলাপ এগিয়ে দিয়ে বলে, পরীকে ফুল না দিলে অন্যায় হয়ে যাবে। জেভিন ফুল নিয়ে বলে, ইউ আর সো সুইট। লেটস হ্যাভ হ্যাঁ ডেট উইথ ইউ। ইয়াহ অফকোর্স। গিভ মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার। জেভিমের সাথে নাম্বার আদান প্রদান করা হয়। জনের সামনে অগ্রসর হয় পাশাপাশি হেঁটে। তখন জেভিন আদনানকে বলে, চলো পিকচার তুলব। আমি মেয়েদের পিকচার তুলে দেই না। গম্ভীর কণ্ঠে কথাটা বলে আদনান। জেভিন জবাব দেয়, কাপল পিক। আদনান রাজি হয়। জেভিনের একটা ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে জন দাঁড়িয়ে পিকচার তোলে। পিক তোলা হতে আদনান তারা দিয়ে বলে, বাই, রাতে কথা হবে। জেভিনের থেকে বিদায় নিয়ে এগুতো পথে কিছু জুনিয়রদের দেখতে পায়। মেয়েগুলো বেশ সুন্দরী, সবাই যেন সবাইকে ছাড়িয়ে। আদনান সেদিকে তাকিয়ে নজর সরিয়ে দেয়। সামনে এগুতে আরেকটা মেয়েকে দেখে, দেখতে বেশ সুন্দরী। আদনানের ভালো লাগে তাকে। মাঝপথে থামিয়ে দিতে মেয়েটা ভ্রু কুঁচকে তাকায়। আদনান গ্যালাপ এগিয়ে দিয়ে বলে, ফুল হাতে নিয়ে পরী খুঁজছিলাম, পেয়েও গেলাম। আদনান শেখের থেকে এরকম কিছু পাবে আশা করেনি মেয়েটা। ফুল হাতে নিয়ে ধন্যবাদ জানায়। আদনান ঠোঁট কামড়ে হাসে। মেয়েটাও হেসে বিদায় নেয়। শাহরিয়ার আদনান শেখ ভার্সিটিতে বেশ পরিচিত মুখ। সুদর্শন এবং বাবার টাকা ছাড়াও আদনানের বিশেষ একটা গুণ আছে, সবটা হলো গান গাইতে পারা। তার গানের ভয়েজ অসাধারণ। তার ফেসবুকে কত জুনিয়র সিনিয়র আছে হিসেব নেই। যেমন মেয়ে বাজি করে তেমনি তার জন্য মেয়েরও অভাব পড়ে না। জেভিনের একটা ডান্স পারফরমেন্স ছিল, সে তার দলের সাথে সেটায় যোগদান করে। বেশ ভালো নাচতে পারে সে। তার ডান্স দেখে বেশিরভাগ প্রশংসা করেছে। জয় আবরণ জেভিনের ডান্সের পুরোটা সময় এক নজরে তাকিয়েছিল। তার পছন্দের নারী জেভিন। ইলমা, প্রীতি, মাহিম এবং রিয়ানের সাথে রেস্টুরেন্টে এসেছে, মূলত তাদের ট্রিট দেওয়ার জন্য।
রাতে আবার আসবে তার পরিবারের সাথে। লাঞ্চের টাইমে এসেই খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছে চারজন। রেস্টুরেন্টের প্রাইভেট স্পেস বুকিং থাকায় তারা সামনেই বসেছে। গল্প করার মাঝ দিয়ে মাহিম ইলমাকে বলে, আরে তোর সতীনকে দেখ। ইলমা কপাল কুঁচকে নেয়, হতভম্ব হয়ে যায়। মাহিমের কথায় জবাব দেয়, রাতে নেশা করছিস নাকি? এখনো কাটেনি? ইলমার কথায় মাহিম হাত উঁচু করে আদনান এবং সাথে হাত ধরা মেয়েকে দেখিয়ে বলে, দেখ আদনান ভাই মেয়ে নিয়ে এসেছে। ইলমা সেদিকে তাকায়। প্রীতি কিছুটা চিল্লিয়ে বলে, ওই মেয়েটাকে আদনানের সাথে? সাথে সাথে থাপ্পড় মারে ইলমা। রিয়ান তাকে শাসিয়ে বলে, এত জোরে চেঁচাচ্ছিস কেরে? ইলমা আদনান এবং সাথে শাড়ি পরা মেয়েটাকে দেখে। তারা এদিকেই আসছে। ইলমা তাদের আশা দেখছে। এখন যদি সবার সামনে তাকে প্রেমিক নারী বলে, সাথের মেয়েটা নিয়ে তার মাথা ব্যথা নেই। গার্লফ্রেন্ড হবে। আর আদনান শেখের গার্লফ্রেন্ড থাকাটা অস্বাভাবিক কিছু না। আদনান রিয়ানাকে বসতে বলে, পেছনে দিয়ে নিশাত রায়াও আসছে। শাহজান ভেতরের দিকে চলে যায়। নির্মাণ এবং আদনান একসাথে আসছে। ইলমাদের ক্রস করে মেয়েগুলো চলে যায়। আদনান এগিয়ে আসতে দেখে ইলমা বসে আছে। সাথে দুটো ছেলে এবং একটা মেয়ে। তাদেরকে দেখে ভ্রু কুঁচকে তাকায় আদনান। ইলমাদের সামনে থামে। ইলমা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনানের চোয়াল শক্ত। ঝাঝালো কণ্ঠে বলে, মেলিচা এখানে কি করছিস? রেস্টুরেন্টে মানুষ কেন আসে? বিপরীতে জবাব দেয় ইলমা। নির্মাণ তাকিয়ে আছে ইলমার দিকে। আদনান পুনরায় বলে, সবার সাথে রাতে আসার কথা ছিল। দেখছিস প্রেমিক নারী, সদরঘাটে বসে আছে প্রেমিক পুরুষদের নিয়ে। মুখ সামলে কথা বলো। তুমি নিজেও তো মেয়ে নিয়ে এসেছো। আমি ছেলে মানুষ, মেয়ে নিয়ে আসলে কিছু হবে না। তুই না ভদ্র, তাহলে ছেলে মানুষের সাথে কি? আরে হারে, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। নির্মাণ ওদের কথা কাটাকাটি দেখে হা হয়ে যায়। কতটুকু একটা মেয়ে কিভাবে তর্ক করছে আদনানের সাথে। নির্মাণ আদনানকে থামিয়ে বলে, ভেতরে চল। ক্ষুধা লাগছে। তুই যা। এই মেলিচার বাচ্চা বড় ভণ্ড। আরে হারে, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। নির্মাণ ওদের কথা কাটাকাটি দেখে হা হয়ে যায়। কতটুকু একটা মেয়ে কিভাবে তর্ক করছে আদনানের সাথে। নির্মাণ আদনানকে থামিয়ে বলে, ভেতরে চল। ক্ষুধা লাগছে। তুই যা। এই মেলিচার বাচ্চা বড় ভণ্ড। আর একটা কথা বাড়ালে তোমার চোখ দুটো কাটা চামচ দিয়ে তুলে এখানকার সেফকে দিয়ে স্যুপ বানিয়ে খাওয়াব। ইলমার থ্রেট শুনে বাকিরা থতমত খেয়ে যায়। নির্মাণ তখনও আদনানকে টানছে ভেতরে যেতে। আদনান রক্তচক্ষু করে বলে, প্রেমিক নারী বেশি বার বেড়েছিস। তোর আর তোর বাপের কি কি ক্ষতি করতে পারি তোর ধারণাও নেই। এরপর এই কথাটা বললে তোর খবর আছে। সর এখান থেকে, মাতাল কোথাকার। ওদের ঝগড়া শুনে ম্যানেজার এবং জন ওয়েটারও চলে আসে। কি হয়েছে বুঝার চেষ্টা করছে। আশেপাশে সবার নজর এদিকে। আদনানের তাতে ভ্রুক্ষেপ নেই। ইলমা বেশ বিরক্ত। আদনানের তো সেলফ রেসপেক্ট নেই, তারটাও খোয়ানোর ধান্দায় নেমেছে। আশপাশের পরিস্থিতি আর চোখে বুঝার চেষ্টা করে কিছুটা চিৎকার করে আদনান বলে, এই মেলিচার বাচ্চা। ওটা মেলিচা না ম্যালিসা হবে, মূর্খ কোথাকার। সিরিয়াস টাইমে বানান ভুল ধরাতে আদনান আরও রেগে আগুন। সে তো সবসময় মেলিচা বলেই ডাকে। ও তো শুদ্ধ উচ্চারণ করে না, তাও মেলিচার বাচ্চা ভুল ধরবে। আজকে ভুলটা না ধরলে কি এমন ক্ষতি হতো? কেউ কেউ মিটিমিটি হাসছে। নির্মাণ অবাক না হয়ে পারছে না। আদনানকে ঠেলেঠুলে ভেতরে নিয়ে যায়। তাও যাওয়ার সময় বিড়বিড় করে কি যেন বলছিল সে। রিয়ান, মাহিম জনে হতবাক হয়ে ইলমাকে দেখছে। প্রীতি অবাক হওয়া কণ্ঠে বলে, বাবা তোর এত সাহস? কিভাবে বললি? আরে হো, ও তো মাতাল। আমার সাথে কথা কাটাকাটি হলেই থ্রেট দিবে। আমিও দেই, তখন চুপ হয়ে যায়। মোরাল অব দ্য স্টোরি, আদনান ইলুকে ভয় পায়। মাহিমের কথায় ইলমা পাত্তা দেয় না। তাদের খাবার চলে আসতে খাওয়া শুরু করে সবাই। এই বিষয় নিয়ে আর কথা হয়নি। ভেতরে আসতে রিয়ানা আদনানকে জিজ্ঞেস করে, মেয়েটাকে এতক্ষণ ধরে ঝগড়া করছে কেন? রিয়ানার কথায় আদনান বিরক্তিতে উচ্চারণ করে। নির্মাণ কিছু বলার সাহস পাচ্ছে না। আদনান ঠান্ডা পানীয় খেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। রিয়ানা আর প্রশ্ন তোলেনি। তাদের খাবার চলে আসতে খেয়ে নেয় সবাই। সব শেষে রাহা জিজ্ঞেস করে, ওই মেয়েটাকে আদনান? কাজিন, শান্তস্বরে জবাব দেয় আদনান। রিয়ানা পুনরায় বলে, তোমার বেশ জুনিয়র। একক উদ্ধৃতি চিহ্ন। আদনানের প্রেমিক নারী। মাঝখান দিয়ে কথাটা বলে নির্মাণ। সাথে সাথে আদনান চোখ রাঙিয়ে তাকায়। রিয়ানা ভ্রু কুঁচকে তাকায়। বাকিরাও তাকিয়ে আছে। আদনান সবার উদ্দেশ্য বলে, ও সদরঘাটের প্রেমিক নারী। ওর ছেলেবন্ধু আছে। প্রেমিক আছে 4-5টা হবে। সেজন্য প্রেমিক নারী বলে ডাকি। তুই শিওর প্রেমিক আছে 4-5টা?
শাহজানের কথায় আদনান জবাব দেয়, তোর কি মনে হয় এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের 4-5টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা অস্বাভাবিক কিছু? সবাই কিন্তু এক হয় না। তুই নিজের মতো করে সবাইকে বিচার করছিস কেন? শাহজানের কথায় আদনান কিছুক্ষণ চুপ থাকে। দাঁতে দাঁত চেপে জবাব দেয়, ওই মেলিচার বাচ্চাকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার মনে হয় না ওর প্রেমিক আছে। নির্মাণের কথায় আদনান রেগে তাকায়। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। নিশাত জবাব দেয়, ওকে দেখে ভদ্রই মনে হলো। পোশাক আশাক কিন্তু শালীন। মুহূর্তে সবাই ইলমার প্রশংসায় পঞ্চমুখ। মাঝখান দিয়ে নির্মাণ বলে, এরকম মেয়েগুলো ওয়াইফ হিসাবে পারফেক্ট। মেয়েটার তেজ দেখে আমি ফিদা। আদনান রেগে জবাব দেয়, চোপ। ওই মেলিচার বাচ্চাকে নিয়ে আর একটাও কথা না। সদরঘাটের প্রেমিক নারী আমাকে অপমান করার ফল হারে হারে টের পাবে। ওর পুরো নাম কি? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে নির্মাণ। আদনান দেরি না করে জবাব দেয়, ওর নাম সদরঘাটের প্রেমিক নারী। তোর নাম তোর কাছে রাখো। রিয়েল নাম বল। ওইটা বলা যাবে না। আদনানের লুকোচুরি দেখে নির্মাণ ভ্রু কুঁচকায়। রিয়ানা তার দিকে তাকিয়ে আছে। নির্মাণ মাঝখান দিয়ে বলে, এত লুকাচ্ছিস কেন? ও তো তোর প্রপার্টি না, অন্য কারোর। হয়তো ভবিষ্যতে আমাদেরও হতে পারে। ব্যাস। আদনান রক্তচক্ষু করে তাকায়। বাকিরা হতবাক। নির্মাণ থতমত খেয়ে বলে, তোর গার্লফ্রেন্ড আছে ভাই। মেলিচা, তৃপ্তি জনই ভালো মেয়ে। নম্র, ভদ্র। আমি চাই না ওদের মাঝে খারাপের ছোঁয়া লেগে পচন ধরুক। খুবই শান্ত মেজাজে জবাব দেয় আদনান। বাকিরা মৃদু হাসে। শাহজান বলে বসে, তৃপ্তি না হয় তোর বোন, তোর দায়িত্ব আছে। আর মেলিচা, ওকে নিয়ে এত ভাবার কি আছে? আর একটাও কথা না। সবাই চুপ। আদনান জীবনে কারোর প্রশংসা করে না। বন্ধুমহলে তো ভুলেও না। কিন্তু আজকে করল তার বোন তৃপ্তি আর সদরঘাটের প্রেমিক নারী মেলিচার। সবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসে আদনান। উদ্দেশ্য একটা শপে যাবে। রিয়ানা রাহা এবং নিশাতের সাথেই চলে যায়। শাহরিয়ার আদনান শেখ। অনেকগুলো প্রেম করবে কিন্তু কোন মেয়ে মানুষকে বাইকের পেছনে বসাবে না? গাড়িতে নিজের পাশের সিটে বসাবে না? মেয়ে মানুষকে ছবি তুলে দিবে না? মেয়ে মানুষের হাতে খাবার খাবে না? মেয়ে মানুষের সাথে ঘুরতে যাবে না? এরকম অসংখ্য মেয়েবাদী পয়েন্ট আছে। অনেকগুলো প্রেম করলেও দিনশেষে সে সিঙ্গেল। কারণ তার প্রেমিকা আছে কিন্তু বউ নেই। প্লে বয় হলেও ইনোসেন্ট ভাব ধরে থাকতে পারে বেশ। হাতের আঙুল বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে ভেতরে প্রবেশ করে আদনান। লিভিং রুমে কেউই নেই। সবাই হয়তো রুমে বিশ্রাম নিচ্ছে। আদনান নিজের রুমে এসে শপিং ব্যাগটা খাটের উপর রাখে। শপিং ব্যাগে কি আছে? আছে অনেক স্পেশাল কিছু, স্পেশাল মানুষের জন্য। ভেবেই অধরে হাসি ঝুলে। গিফট বক্সের ছবি তোলে তাদের গ্রুপে সেন্ড করে লিখে, ফার্স্ট ডেটের জন্য গিফট কেনা ডান। নির্মাণ রিপ্লাই দেয়, যা যা সময় এখন তোর। সন্ধ্যায় নাস্তা সেরে সবাই খোশগল্পে মেতেছে। কিন্তু আদনানের কোন খোঁজ খবর নেই। হয়তো ঘুমাচ্ছে এখনো। ইলমা নিজের গিফটগুলো আনপ্যাক করছে। সে ছবি আঁকতে পছন্দ করে, সাথে বই পড়তে। সেজন্য বেশিরভাগ বই এবং ছবি আঁকার সরঞ্জামের দেখা পায়। হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার আরও অনেক কালজয়ী লেখকের বই তার গিফট বক্সে। সাথে হিজাব, জামাকাপড় হাবিজাবি অনেক কিছুই আছে। ইনান শেখ মেয়ের আনন্দ মিশ্রিত মুখটার দিকে বারবার তাকাচ্ছেন। তার ইলমা, বড্ড আদরের মেয়ে তার। ইলমা তৃপ্তির সাথে জিনিসপত্রগুলো নিয়ে রুমে আসে। ইলমা বইগুলো বুকশেলফ গুছিয়ে রাখছে। তৃপ্তি জামাকাপড়গুলো আলমারিতে তুলে রাখছে। রং তুলি, ক্যানভাসগুলো ওয়ার্ড্রোবের একটা ড্রয়ারে রাখে ইলমা। হুট করে তৃপ্তির নজর যায় ওয়ার্ড্রোবের উপর থাকা একটা গিফট বক্সের দিকে। ভ্রু কুচকে বলে, আরে এটা আনপ্যাক করলি না? ইলমা জিজ্ঞেস করে, কোনটা? তৃপ্তি আঙুল দিয়ে ইশারা করে উপরে। ইলমা তাকায়। মুহূর্তে চোখে মুখে উপচে পড়ে বিস্ময়। তৃপ্তির দিকে তাকিয়ে বলে, এটা কে দিয়েছে? ও মা, তোর গিফট তুই জানিস না? না। তৃপ্তি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, বফতফ দেয়নি তো? এই তুই কিছু লুকাচ্ছিস না তো? মোটেও না। আমার বফ থাকলে সবার আগে তুই জানতি। তা অবশ্য ঠিক। তৃপ্তির কথায় ইলমা গিফট বক্সটা হাতে নেয়। দুজন বসে আনপ্যাক করতে তাতে একটা ঘড়ি আর ব্রেসলেট পায়। দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করছে। তৃপ্ত ঘড়িটা হাতে নেয়। দেখে বেশ দামি মনে হচ্ছে। নাম খুঁজে বের করে। একটা ব্র্যান্ডের ঘড়ি, সাথে পাথর বসানো ব্রেসলেটও আছে। ঘড়ি আর ব্রেসলেট সহজেই তৃপ্তির হৃদয় কাড়ে। ইলমাকে বলে, যেই দিয়েছে তার পছন্দ আছে বলতে হবে। ইলমা চিন্তায় পড়ে যায়। ঘড়ির বক্সে দুটো চিরকুটও পায়। তাড়াতাড়ি একটা হাতে নিয়ে খোলে। কালো রঙের রঙিন কাগজে সাদা কালি দিয়ে লিখা, আপনার জীবন ধ্বংস হোক। দুজনেই ভ্যাবাছ্যাকা খেয়ে যায়।
পরের চিরকুটে লেখা, যদি গিফটগুলো ব্যবহার না করেন, আপনাকে শুভ জন্মদিন। দুজনেই চিন্তিত। ইলমা বুঝতে পারছে না কি হচ্ছে। তাদের বিল্ডিংয়ে অপরিচিত কেউ আসে না। তাহলে গিফট দিল কে? তৃপ্তিও ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চিন্তা করার পর তৃপ্তি বলে, রিয়ান, মাহিল, প্রীতি ওদের গিফটের সাথে মনে হয় এটাও ছিল। তোর খেয়াল নেই? আরে না, 3টা বক্স ছিল আমার মনে আছে। সেগুলো তো একটা বড় শপিং ব্যাগে রেখেছিস। হয়তো কেউ সুযোগ বুঝে এটাও দিয়ে গেছে। তাহলে ওয়ার্ড্রোবের উপরে রাখলে আমার কেন মনে ছিল না? হয়তো খেয়াল নেই তোর। ইলমা মনে করার চেষ্টা করে। আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছিল সে? কে দিল? কখন দিল? এটা নিশ্চিত যে এটা কোন পুরুষমানুষ দিয়েছে। কিন্তু কে সে? ইলমা তৃপ্তি অনেকক্ষণ চিন্তা করে। কিছুই পায়নি। ধরে নিয়েছে কোন আগন্তুক দিয়েছে সুযোগ বুঝে। হয়তো ইলমাকে চিনে সে, কিন্তু ইলমা তাকে চিনে না। এই ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি করে না দুজন। একটু পর বাইরে বের হবে সবাই। সেজন্য জনে তৈরি হতে চলে যায়। ইলমা একটা লং গাউন পরিধান করে, সাথে হিজাব বাঁধে। আগন্তুকের দেওয়া ব্রেসলেটটা হাতে গলিয়ে নেয়। খারাপ লাগছে না, মানিয়েছে বেশ। একে একে শেখ পরিবারের সব সদস্য লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে মুচকি হাসেন। ফাইজা এবং ঈশিতা আসে। আদনান আসবে কি না সন্দেহ। সাথে আছেন ফরিদা পারভিন। ইজাজ তার বনুকে দেখে এগিয়ে আসে। হাত ধরে, হাতের তালুতে চুমু দিয়ে বলে, আমার বনু। ইলমা মুচকি হেসে ইজাজের গালে ঠোঁট ছোঁয়ায়। ঠিক তখনই আগমন হয় আদনানের। সবার নজর এখন তার দিকে। ধূসর রঙের শার্টের সাথে অফ হোয়াইট কালারের প্যান্ট। ফর্সা গালে সুন্দর লাগছে বেশ। আসলেই ছেলেটা সুন্দর এবং সুদর্শন বটে। তারেক মাহমুদ ড্রাইভারকে গাড়ি বের করতে বলেন। মেইন ডোরে তালা লাগিয়ে সবাই বাইরে আসে। আরেকটা ওভারকল করে ডেকে নেন। ঈশিতা, ফরিদা পারভিন, তৃপ্তি এবং তারেক মাহমুদ নিজেদের গাড়িতে করে যান। ইনান শেখ তার পরিবার নিয়ে অন্য গাড়িতে উঠে। আদনান নিজের বাইকে। মেয়ে মানুষ বাইকের পেছনে উঠাতে রাজি না সে। কোন কালেই না। দেখা যাবে বিয়ের পর বউকেও কারে করে আসতে বলবে। সে বাইক নিয়ে বেরোবে। নিরিবিলি শুনশান একটা রেস্টুরেন্টে আসে সবাই। ভেতরে খাবার অর্ডার করে বাইরে বসার মতো জায়গা আছে সেখানে আসে সবাই। মূলত আশেপাশে গাছপালা আছে, ঠান্ডা মৃদু বাতাস এসে গায়ে লাগছে। সবাই টুলে বসতে তৃপ্তি আদনানকে বলে, ভাইয়া একটা গান শোনাও। বাকিরাও তাকায় তার দিকে। ইনান শেখো সায় দেন তৃপ্তির কথায়। বলেন, একটা গান গাও আদনান। মুড নেই। মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় ইলমা। কত বড় দোব এই ছেলে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। কেউ শব্দ করেনি। ইলমা বিরক্তি মাখা কণ্ঠে বলে, গার্লফ্রেন্ড বললে ঠিকই গাইতে। পরিবারের লোকেরা আবদার করেছে সেজন্য যত ঢং। এই মেলিচার বাচ্চা, তোর মুখ বেশি চলে। তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলেন, আবার ঝগড়া শুরু করে দিয়েছ তোমরা? ফরিদা পারভিন বলেন, আদনান বেশি বেয়াদব হইতাছে দিন দিন। জেরা খারাপ কিছু কয় নাই। ইলমা জবাব দেয়, জেরা না জেহেরা। আদনান ধমক দিয়ে বলে, মেলিচার বাচ্চা সব জায়গায় শুদ্ধ বলতে আসবি না। হয় নিজের নাম পাল্টা না হলে মুখ বন্ধ রাখো। নাম আমি রেখেছি নাকি যে পাল্টাব? কে রেখেছে? পাল্টা জবাব দেয় আদনান। সবাই চুপ। ইলমা নিজেও চুপ। হুট করে আদনানের মনে পড়ে ইলমার মায়ের কথা।